হাই স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলেছো, অনেকেই সালাম দিচ্ছ। সবাইকে বলতে চাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর তোমরা যে এই যে জয়েন করলে, আজকে একটা নতুন ক্লাস শুরু হতে যাচ্ছে। I just want to say to all of you, congratulations for coming here and choosing Shikho. And I want to embrace you by saying আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই ভালো লাগছে, কারণ কিছু আছে পুরনো মুখ যারা আগেও আমাদের সাথে ছিলে, আবার অনেকে আছে নতুন মুখ, তাই না? সুতরাং পুরনো নতুন সবাই মিলে we're going to have a wonderful journey here. এবং একটা কথা বলতে চাই, শুরুতে কিন্তু প্রচুর অ্যাটেন্ডেন্স থাকে, তাই না? যখন নতুন বছর শুরু হয় সবাই খুব উদ্যম উৎসাহের সাথে বলি we'll have this new year's resolutions। তারপরে কয়দিন পরে না উৎসাহটা ধীরে ধীরে কমতে থাকে, তারপর আবার জেলাও সে কদু, পড়াশোনা কিছু হয় না। এই জন্য শুরুতে যে উদ্যমটা আছে, ইউ হ্যাভ টু কিপ ইট আপ। ওকে, এটাও মাথায় রাখবে যে এটা কিন্তু হাদিসেই আছে, আল্লাহ ওই আমলগুলোই বেশি পছন্দ করেন যেগুলো হয়তো পরিমাণে সামান্য কিন্তু নিয়মিত পালন করা হয়। একদিন তুমি সারা রাত নামাজ পড়ে ফাটায় ফেললে, অন্যদিন নামাজের খবর নাই, এভাবে কিন্তু হবে না। যে প্রতিদিন ভালো কাজটা করে, সেটা পরিমাণে সামান্য হোক, সেটাই কিন্তু কাজের। ঠিক সেরকম প্রতিদিন ক্লাসগুলো মন দিয়ে করবে, দ্যাট ইজ মাই এক্সপেকটেশন ফ্রম ইউ। এন্ড ইফ ইউ ডু দ্যাট, আই প্রমিস ইউ, তোমার বেসিকটা অনেক স্ট্রং হবে, তোমার বোর্ড এক্সাম থেকে শুরু করে সবকিছু অনেক ভালো হবে ইনশাআল্লাহ। আমরা দেওয়ার চেষ্টা করছি, তোমাদেরও নিতে হবে, তাই না? তাহলে কিন্তু আমরাও সফল হব, তোমরাও সফল হবে। সুতরাং আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা কিন্তু সবসময় আমরা খুব রিকোয়েস্ট পেয়ে থাকি যে ভাই ন্যারেশন একটু পড়ান। এন্ড তোমরা অনেকে ক্লাস 10 এ ক্লাসটা করেছো, এন্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং দেয়ার ইজ নট much difference between class 10's narration and 11th narration, basically the same thing, ঘুরে ফিরে এগুলাই আসে। সুতরাং যারা ক্লাস 10 এ ছিলে তাদের জন্য এই ক্লাসটা আহামরি অভিনব কিছু তা না, অনেক কিছু তুমি আগে জেনে এসেছো, দেখে এসেছো। তারপরেও থাকে না যে একটা জিনিস বারবার যখন আমরা পড়ি, তখন কিন্তু আমাদের মাঝে সেই জিনিসটা ভালোভাবে গেঁথে যায়, তাই না? যেমন তুমি যদি মাসল গ্রো করতে চাও, তাহলে ভেবে দেখো, একদিন জিমে গিয়ে 10 ঘন্টা ব্যায়াম করলে কি মাসল হবে? না, বরং তোমার হাতে খিচ ধরে যাবে। কিন্তু প্রতিদিন যখন তুমি ব্যায়াম করতে থাকবা, ধীরে ধীরে দেখবা তুমি এখন আরো বেশি ওয়েট ক্যারি করতে পারো, এবং তোমার মাসলটাও ডেভেলপ করতে থাকবে। ঠিক সেরকম পড়াশোনা এভাবেই করতে হয়। তোমার ব্রেনও একটা মাসল, ইউ হ্যাভ টু ট্রেন ইট রেগুলারলি, এন্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট ইউ আর গোনা ডু টুনাইট। আমরা ন্যারেশনের জিনিসগুলো আবার পড়বো, সবাই মন দিয়ে শুনবো। আশা করি ইনশাআল্লাহ ইট ইজ গোইং টু বি আ ওয়ান্ডারফুল ক্লাস। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, ন্যারেশন বলতে কি বুঝে আমরা তো সবাই জানি। বেসিক্যালি আমরা বলি না যেটা গল্প বর্ণনা করা, তখন আমরা কি বলি জানো? somebody is narrating the story। ছোটবেলায় যে দেখতাম যে গ্রামে আমাদের দাদা নানা এরকম কি একটা গল্প বলে শোনাতো না, দ্যাট ইজ হোয়াট ইউ ক্যান সে ন্যারেশন। এটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে কেন স্লাইডটা, রায়হান ভাই? মানে স্ক্রিনটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই যে ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ, এই জিনিসটা কি আমরা সামনে সুন্দর করে দেখব। তবে মুখে যদি বলি, ধরো তোমার এক বন্ধু বলল আমি কিন্তু কুদ্দুসকে দেখতে পারি না, এটা হলো ডাইরেক্ট স্পিচ, ও সরাসরি মুখে কি বলেছে। আর এটা যখন তুমি গিয়ে আরেকজনকে বলবে, দোস্ত জানিস আক্কাস তো বলছে ও কুদ্দুসকে দেখতে পারে না, এটা ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ সরাসরি আক্কাস কথাটা বলে নাই, তুমি আক্কাসের কথাটা আরেকজনকে বলছো। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট মোটামুটি বুঝে হয়ে গেল না? এই যে নাহিয়ান গিয়ে বলছে ফারদিন আসুস নাকি, এটা ডাইরেক্ট স্পিচ। আর আমি যে বললাম নাহিয়ান বলেছে ফারদিন আছে নাকি, দ্যাট ইজ ইনডাইরেক্ট স্পিচ। এইবার সেই জিনিসটা আমরা দেখে নিব। ডাইরেক্ট মানে হলো যখন আমরা এই যে দেখতে পাচ্ছি, যখন আমাদের ইনভার্টেড কমা থাকছে, কোটেশন মার্ক থাকছে, যে বলেছে কথাটা সরাসরি তার মাধ্যমে বাক্যটা হচ্ছে, দ্যাট ইজ ডাইরেক্ট স্পিচ। এটা কোটেশন মার্ক থাকে। সেখানে আবার দুটো জিনিস আছে, রিপোর্টিং আর রিপোর্টেড। সেটা কিরকম জিনিস, চলো সেটা দেখে ফেলি। এই যে আমরা দেখতে পাই, হয় না যে ঝড় বৃষ্টি হচ্ছে, তার ভিতরে নিউজ রিপোর্টার বলছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচন্ড ঝড় বৃষ্টি, তার ভিতরে কক্সবাজারে সবাই বেড়াতে এসেছেন। এই যে দ্যাট রিপোর্টার ইজ রিপোর্টিং, যে কথাটা বলছে, অর্থাৎ হি সেড টু হিজ ফ্রেন্ড, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আর সে যে কথাটা বলেছে সেটা রিপোর্টেড স্পিচ। এই জিনিসটা আমরা জেনে গেলাম, তাই না? এবং এই দুটোর মাঝখানে কি থাকে বলতো? একটা কমা থাকে, তাই না? তাহলে
রিপোর্টিং, রিপোর্টেড, এটা ডাইরেক্ট থাকে, আমরা কিন্তু জেনে ফেললাম, দেখতে পাচ্ছি। এইবার তাহলে ডাইরেক্ট স্পিচের কথা তো শেষ, আমরা সামনে আগাই। এখন একটা পোল কোয়েশ্চেন আমরা দেখি কয়জন করতে পারো, এটার মাধ্যমে বোঝা যাবে তোমাদের ন্যারেশনের বেসিকটা মোটামুটি কতখানি সলিড। ইটস ভেরি ইজি। আমি আশা করছি 483 জন, এর ভিতরে 200 প্লাস কারেক্ট অ্যান্সার আসবে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমি উত্তর দিতে থাকবো, তোমরা উত্তর দেওয়া শুরু করো। এবং না পারলে কোনো ভয় নাই, আমরা কিন্তু সবগুলো নিয়ম আজকে দেখে ফেলবো। ওকে, হি সেড আই উইল রিটার্ন টুমরো। এখন অতীতে যেহেতু বলেছিল, এখানে অতীতে আছে, ভেরি গুড, কিন্তু এখানে কি উইল থাকবে? এখানে তো অতীত যেহেতু, সেটা হয়ে যাবে উড, তাই না? তাহলে আমার এটাও বাদ গেল। এখন টুমরো কি টুমরো থাকবে? না, এটা হয়ে যাবে দ্য নেক্সট ডে। তাহলে এখানে কি আই থাকবে? এখানে হি হয়ে যাবে। কারেক্ট অ্যান্সার ইজ সি। লেটস সি হাউ মেনি অফ ইউ গট ইট কারেক্ট। আমরা পোলটা বন্ধ করে দেই। প্রায় 400 অ্যান্সার চলে এসেছে। আই এম এক্সপেক্টিং 200 কারেক্ট অ্যান্সার। লেটস সি। নাইস, অলমোস্ট 250, তাই না? শুরুটা পড়ে ফেলি। মদিনা মাহফুজ, বিউটিফুল নেম। ইশরাত জাহান, নিশাত তাজরিন, দিনা, আলিফ, জারিফ, অপরাজিতা, মিম, সন্দীপ এন্ড অর্ণব। ভেরি গুড জব, অনেকেই পেরেছো। আই এম ভেরি হ্যাপি টু সি দ্যাট। এক্স্যাক্টলি, আমরা কিন্তু ন্যারেশন তাহলে টুকটাক পারি। এই যে দেখতে পেলাম টুমরো হয়ে গেল দ্য নেক্সট ডে, এরকম কিন্তু অনেকগুলো শব্দ আছে যেগুলো ন্যারেশনে চেঞ্জ হয়ে যায়। সেই লিস্টটা আমরা দেখব। তার আগে ইনডাইরেক্ট স্পিচটা একটু দেখি। ওই যে মনে আছে, ও যখন বলল, আক্কাস যখন বলল আমি কুদ্দুসকে দেখতে পারি না, সেটা ডাইরেক্ট। আর আমি গিয়ে বলছি, জানিস আক্কাস কিন্তু বলেছে কুদ্দুসকে দেখতে পারে না, দ্যাট ইজ ইনডাইরেক্ট, তাই না? তাহলে যেটা ক্লিয়ার হয়ে গেল। এইবার আমরা এই যে টুমরো হয়ে যায় নেক্সট ডে, টুডে হয়ে যায় দ্যাট ডে, সেই জিনিসটা একটু দেখে ফেলি। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, না নিলেও কোনো সমস্যা নেই। কারণ হলো ক্লাসটা শেষ হয়ে গেলে তোমাদেরকে কিন্তু এই পিপিটিটা দিয়ে দেয়া হবে। তোমরা যারা নতুন এসেছো তাদেরকে বলে রাখি, তোমাদের অ্যাপে গিয়ে আজকের ক্লাসে রেকর্ডেড ভিডিওর নিচেই তোমরা পিপিটিটা পেয়ে যাবে। এবং ভালো কথা, এই ক্লাসে তোমাদেরকে কিন্তু অবশ্যই প্র্যাকটিস বুকলেটও দিয়ে দেওয়া হবে। সেটাও কিন্তু তোমার অ্যাপে ঢুকে আজকের ক্লাসে এখানে ক্লিক করলে রেকর্ডেড ভিডিও, তার নিচে এই পিপিটি, তার নিচে প্র্যাকটিস বুকলেট পেয়ে যাবে। সুতরাং যারা বলছো ভাই আমি তো পড়লে পারি নাই, আমার তো ভুল হয়ে গেছে, কোনো ভয় নাই। প্র্যাকটিস বুকলেটও পড়বা, আমার কথাগুলো শুনবা, অবশ্যই পারবে ইনশাআল্লাহ। এখন চলো একটু দেখি। এগুলো কিন্তু মোটামুটি সবাই পারি, তাই না? উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, কঠিন কোনোটা কি আছে? ডু ইউ হ্যাভ এনি কনফিউশন রিগার্ডিং এনি অফ দিস ওয়ার্ডস? থাকলে একটু বলো তো। হিদার কি? হিদার মানে হচ্ছে এখানে, কেমন? এগুলো সাধারণত খুব একটা ইউজ করি না আমরা। যাক, কারো তেমন কোনো কনফিউশন নাই। বাট এটা কিন্তু ভালো করে পারতে হবে, কারণ আমরা অনেক সময় না এগুলো খেয়াল রাখি না, ভুলে যেটা ছিল সেটাই লিখে ফেলি। নাও যে হবে দেন, মাথায় থাকে না। টুডে যে দ্যাট ডে, মাথায় থাকে না। প্র্যাকটিক্যালি একটু চিন্তা করে দেখো, আজ থেকে 150 বছর আগে রবীন্দ্রনাথ বলেছিলেন আজকে আমার ঠান্ডা লেগেছে। এখন সেটা তো 150 বছর আগে আজকে ছিল, নাও 150 বছর পরে এটা অতীত হয়ে গেল না? তাই আমরা বলবো দ্যাট ডে, সেদিন বলেছিলেন 150 বছর আগে। তাহলে বুঝতে পারলাম। এখন রাদার মানে কি? কেউ জিজ্ঞেস করলো। রাদার মানে হচ্ছে বরং, তাই না? যে আজকে আমরা খেলতে যাব না, রাদার উই আর গোনা অ্যাটেন্ড দ্য ক্লাস। অর্থাৎ আমরা ওখানে না গিয়ে বরং আমরা ক্লাসটা করি। ওকে, গুড। তাহলে মোটামুটি এটা তো বোঝানোর কিছু নাই। ought to, ought to মানে হলো উচিত। যেমন উই ought to স্টাডি, আমাদের পড়াশোনা করা উচিত। হিদার মানে হচ্ছে এখানে সেখানে। আর কিছু? শুড হ্যাভ হ্যাড কিভাবে হলো, আমরা এটা একটু সামনেই দেখব। ওকে, কারণ ভার্বের কিছু চেঞ্জ আছে, তো সেটা আমরা দেখতে পাবো। দাস মানে হলো এই কারণে, এইভাবে, তখন আমরা দাস বলি। আর মাস্ট হয়ে যায় হ্যাড টু। হিদার কিন্তু এই নিয়ে আমি 5 বার বললাম, তারপর একই কমেন্ট আসছে, হিদার মানে হচ্ছে এখানে কিংবা সেখানে। ওকে, ইউজ টু মানে কি? যে আমরা আগে করতাম এরকম, তাই না? উই ইউজ টু ডু ইট, আমাদের এরকম করার অভ্যাস ছিল। আর হিদার দিদার একই জিনিস, দুটো একই মিনিং দিচ্ছে। রাদার মানে হচ্ছে বরং, এটা কিন্তু 3 বার বললাম। কোন বই নিবে সেটা তো
যে বইগুলো ভালো, কেউ নবদূত পড়ে, কেউ চৌধুরী হোসেন পড়ে, কেউ পাঞ্জেরি পড়ে, সবগুলাই ভালো। একই জিনিস ঘুরে ফিরে সবখানে দেয়া আছে। সুতরাং স্পেসিফিক্যালি এই বইটাই খুব ভালো তা না, সবগুলোই বাজারে ভালো। ঠিক আছে, এইবার তাহলে চলো একটু ইম্পর্টেন্ট ব্যাপার দেখবো। একজন বলছিল শুড হ্যাভ কেন শুড হ্যাভ হ্যাড হয়ে গেল, কারণ ভার্বগুলো কিন্তু চেঞ্জ হয়। ওই যে রবীন্দ্রনাথ 150 বছর আগে বলেছিলেন আজকের দিনটা সুন্দর, কিন্তু এখন তো সেটা অতীতে, তাই না? সেই দিনটা সুন্দর ছিল। আমরা কিন্তু ইনডিরেক্টে গেলে অতীতে চলে যাচ্ছি, সেটাই আমরা দেখব। খেয়াল করে চলো দেখি। হি সেড আই রাইট আ লেটার। সে বলেছিল আমি একটা চিঠি লিখছি। এখন খেয়াল করে দেখো, সে কিন্তু অতীতে কথাটা বলেছিল। তাহলে যখন ইনডিরেক্টে যাব, তখন এটা কি প্রেজেন্ট থাকবে? থাকবে না, কিন্তু এটা পাস্ট হয়ে যাবে, তাই না? তাহলে কি হয়ে যাবে? সিম্পল প্রেজেন্ট থাকলে রিপোর্টেড স্পিচে সেটা কি হয়ে যাচ্ছে? সিম্পল পাস্ট। হি সেড দ্যাট হি রোট আ লেটার, তাই না? এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস একই থাকবে, এমটা হয়ে যাবে ওয়াজ। অর্থাৎ এগুলোতে তেমন কোনো ঝামেলা নাই। অর্থাৎ শুধুমাত্র রিপোর্টিং স্পিচের ভার্ব অনুসারে রিপোর্টেড স্পিচের ভার্বটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, প্রেজেন্ট পারফেক্ট ছিল হ্যাভ, আর এখানে হয়ে গেল হ্যাড। তার মানে প্রেজেন্টের তিনটাই অনেক ইজি। জাস্ট আমরা রিপোর্টিং স্পিচে ভার্বটা ছিল পাস্টে, এটাকে আমরা করে দিব পাস্টে। তাহলে তো আমাদের ডান হয়ে গেল, ঠিক কি না? এইবার আমরা সামনে আগাই। পোল নাম্বার 2 একটু দেখতে চাই কয়জন এটা পারে। একটু কম পারবে, যেহেতু এটা পড়তে একটু সময় লাগে। দেখি কয়জন পারো তোমরা। They told us they had waited at the station for a long time. খুবই ভালো। এখন they told us সবখানে এটা লেখা আছে, ঠিক আছে। had waited এটা কি হবে? এটাই হচ্ছে কনফিউশনের জায়গা, তাই তো? অবশ্যই প্রেজেন্ট হবে না, তাই না? কন্টিনিউয়াসও হবে না, had been হওয়ার কোনো কারণ নাই। এখানে হবে we waited at the station for a long time. Let's see. Yes, that is the answer. এখন আমরা পোলটা বন্ধ করে দেই, দেখি কয়জন কারেক্ট অ্যান্সার করেছে। ভালোই হওয়ার কথা, খারাপ হওয়ার কথা না। দেখি। নাইস, অলমোস্ট 200। বর্ষা, আকিব, জুহাইফা, সাইদুল, মেধা, আনিকা, মুজাহিদ, মিরাজ, শাহরিয়ার, মিম। লাস্টে মিম বাদে সবাই কিন্তু নতুন নাম, তাই না? অনেক কম্পিটিটিভ, তোমরা সবাই পারো। কেউ একটু আগে, কেউ একটু পরে, একটা ভালো কম্পিটিশন। আই এম লাভিং দিস। কেন এটা হলো এখন ব্যাখ্যা করে বুঝাবো। এই যে চলো আমরা সামনে চলে যাই। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। খেয়াল করে দেখো, প্রেজেন্টের সাথে যেগুলো, এগুলোতে কোনো ঝামেলা নাই। জাস্ট রিপোর্টিং স্পিচ ছিল পাস্টে, এটাও হয়ে যাবে পাস্টে। তাহলে কি হলো? হ্যাভটা হয়ে যাবে হ্যাড, আর কোনো ঝামেলা নাই, তাই না? এখন কিন্তু সত্যিকারের একটু ঝামেলা হবে, কারণ প্রেজেন্ট এখন শেষ, আমরা এখন পাস্টে চলে যাচ্ছি। আচ্ছা, তোমাদের কি মনে আছে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এটার ইংরেজি কি হবে? কে কে বলতে পারো? একটু লিখো তো। আমি একটা রোগীকে আঁকি। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এই হচ্ছে রোগী, এই হচ্ছে ডাক্তার। ডাক্তার তো অবাক হয়ে গেল, হায় হায়। ইংরেজি কি হবে? তাড়াতাড়ি। The patient died. The patient had died before the doctor came. Exactly. The patient had died before the doctor came. এখন এখানে খেয়াল করতে হবে যে এখানে কেমটা সিম্পল পাস্ট, হ্যাড ডাইড এখানে পাস্ট পারফেক্ট। এর কারণ হলো পাস্ট পারফেক্ট মানে হলো অতীতে দুটো কাজ সম্পন্ন হয়েছিল, তার মধ্যে একটা আগে আর একটা পরে। যেটা আগে হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট, হ্যাড ডাইড। আর যেটা পরে হয়েছিল সেটা হবে পাস্ট ইনডেফিনিট, কেম। এই জিনিসটাই আমরা এখন দেখতে পাবো। চলো দেখে ফেলি। এই যে দেখো, হি সেড
I wrote a letter. এটাও পাস্ট, এটাও পাস্ট। কোনটা বেশি আগে হয়েছিল? সে বলেছিল সে একটা চিঠি লিখেছিল, তার মানে চিঠি লেখার পরে বলল, চিঠি লেখার কাজটা আগে হলো। সুতরাং এই রোডটা হয়ে যাবে হ্যাড রিটেন। ঠিক যেরকম দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগী আগে মারা গেছিল, সে চিঠিটা আগে লিখেছিল, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। বুঝতে পারলাম? ঠিক সেরকম ভাবে পাস্ট কন্টিনিউয়াস, এটাও অতীতে আছে, এটাও অতীতে আছে। তাহলে কি হবে? ওয়াজটা হয়ে যাবে হ্যাড বিন রিডিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাই না? মারিয়াম এতক্ষণে জিজ্ঞেস করছে, ভাইয়া একটু বলেন আপনি কি পড়াইতেছেন? আজকে আমরা ন্যারেশন পড়াইতেছি। ওকে? আর দুই একজন একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কোনো সমস্যা নাই। কারণ কোনো কারণে এই মুহূর্তে তোমার নেটওয়ার্ক দুর্বল যদি থেকে থাকে, তুমি কিন্তু রেকর্ডেড ভার্সন পেয়ে যাবে, আর সেখানে কোনো ল্যাগ থাকবে না। তুমি অ্যাপে ঢুকলেই কিন্তু পেয়ে যাবে। আর যারা বলছো ভাইয়া ন্যারেশন তো আমি আসলে স্কুলে কিচ্ছু পড়ি নাই, স্কুলে টিচাররা বলছে কলেজে উঠলে শিখাই দেবে, কলেজে টিচাররা বলছে যে স্কুলেই তো শিখে আসছো, তুমি তো এখন মহা ঝামেলায় যে কেমনে শিখবা। কোনো ভয় নাই, এখন তো ক্লাসে আমরা পড়াচ্ছি, প্লাস এই পিপিটি তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, প্লাস ন্যারেশনে বেসিক থেকে রুলস গুলো তোমরা প্র্যাকটিস বুকলেট হিসাবেও পাচ্ছ। তাই না? গুড। এইবার তাহলে চলো আমরা আমরা প্রেজেন্টটা দেখে ফেললাম, পাস্টটাও দেখে ফেললাম, এবার ফিউচারেও চলো একটু দেখি। তার আগে পাস্ট পারফেক্টটা দেখি। আর পাস্ট, এখন দেখো আমরা কি দেখলাম, এই যে এটাও পাস্ট, এটাও পাস্ট, তাহলে হয়ে যায় পাস্ট পারফেক্ট। কিন্তু অলরেডি যদি পাস্ট পারফেক্ট থাকে তখন কি করব? তখন আর কিচ্ছু করার নাই, এটা অলরেডি এতটাই পাস্টে আছে, আর চেঞ্জ করা লাগবে না। কি দেখতে পাচ্ছি? নো চেঞ্জ, নো চেঞ্জ। ও অলরেডি পাস্ট পারফেক্টে আছে। I had done the work, they had done he had done the work. I had already been reading this, he had already been reading this. কোনো চেঞ্জ নাই। বুঝতে পারলাম? গুড। ফিউচার টেন্স, এই যে মনে আছে আমরা যে একটু আগে দেখলাম শ্যাল হয়ে যায় শুড, উইল হয়ে যায় উড। এখন এখানে একটা ঝামেলা আছে। ওখানে যদিও লিখলাম শ্যাল থেকে শুড হয়, কিন্তু শুড মানে কি বলতো? শুড মানে হলো কিছু একটা করা উচিত। আই শুড স্টাডি, আমার পড়াশোনা করা উচিত। তাহলে শুড কি শ্যালের পাস্ট টেন্স হয়? হতে পারে, তবে শ্যাল কিংবা উইল এইটার প্রেফারেবল পাস্ট টেন্স হলো উড। ওকে? সুতরাং শুডটা ব্যবহার না করে যদি আমরা উড ব্যবহার করি সেটা আরো সুন্দর দেখায়। তবে চাইলে তুমি শুডও লিখতে পারো, তবে ওই যে শুড লিখলে কনফিউশন ক্রিয়েট হয়ে যায়, কারণ শুড মানে তো আমরা জানি উচিত, তাই না? গুড। আর তোমরা এই যে অনেক কিছু প্রশ্ন করছো যে ভাইয়া প্র্যাকটিস বুকলেট কি প্রিন্ট করা যাবে, ভাইয়া আপনার টি শার্টটা সুন্দর, টি শার্টের একটা শার্ট, ভাইয়া এই করা যাবে সেই করা যাবে। ক্লাসের মধ্যে তুমি যদি এত কিছু নিয়ে চিন্তা করো, ক্লাসটা কিন্তু করা হবে না। অনেকে থাকে না, দোস আমি কিন্তু পড়ে ফাটায় ফেলবো, দোস আমি কিন্তু নোট করতেছি, দোস আমি কিন্তু সিলেবাসটা লিখে টাঙায় রাখছি মাথার সামনে, মানে পড়াশোনা করবে এটা নিয়ে বিরাট হুলস্থুল, কিন্তু পড়াশোনাটাই করে না। সুতরাং ক্লাস করতে এসো, ক্লাসটা মন দিয়ে করো। প্রশ্ন যেগুলো আছে অবশ্যই সেগুলো উত্তর তো আমরা দেওয়ার চেষ্টা করবো ক্লাসে। যদি কোনো কারণে নাও হয়, তোমরা কিন্তু হটলাইন নাম্বার জানো 16780, তারপর ফেসবুক গ্রুপেও তোমাদেরকে সব নির্দেশনা দিয়ে দেওয়া হবে, তাই না? সুতরাং ইউ হ্যাভ মেনি অ্যাভিনিউজ থ্রু হুইচ ইউ ক্যান গেট দ্য অ্যান্সার টু ইউর কোয়ারিজ। ক্লাসের মধ্যে কিন্তু এগুলো করলে সমস্যা, তাই না? আর যারা বলছে ভাই আচ্ছা একটা বন্ধ করে দেন, পোলাপাইন জ্বালাচ্ছে, তাদেরকে বলবো দেখিও না, দরকার নাই তো দেখার, তবে ক্লাসটা মন দিয়ে করো। ওকে? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফিউচার টেন্সের ক্ষেত্রে she said to me পাস্টে আছে, এটা পাস্টে হয়ে যাবে। শ্যালের জায়গায় আমরা শুডও লিখতে পারি, উডও লিখতে পারি, তবে শুড অর্থ যেহেতু উচিত, কনফিউজিং লাগে, তাই আমরা শুড না লিখে উড লিখলে সুন্দর হয়। এইবার তাহলে 3 নাম্বার পোল কোয়েশ্চেন সুন্দর মতো দেখি কয়জন করতে পারে, যেহেতু আমরা মোটামুটি শুনেছি, আশা করি সবাই পারবে। এবার রিপোর্টিং স্পিচটা পাস্টে আছে, আবার রিপোর্টেড স্পিচটা সেটাও পাস্টে আছে। দুইটাই যেহেতু পাস্টে আছে, তখন কি হয়? তখন পাস্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্টে কি হয়? যেটা আগে হয়েছিল সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট, তাই তো? তাহলে আমরা বুঝতে পারছি ওয়ারটা অবশ্যই ওয়ার থাকবে না, তাই না? হ্যাড রানিং হওয়ার কথা না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন রানিং, দ্যাট শুড বি দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? ইয়েস,
as you can see, Merlin said that the boys had been running. আর has had been, it doesn't make any grammatical sense, so এটা বাদ। ওয়ারটা ওয়ার থাকলে তো হইলো না, এটাও বাদ। হ্যাড রানিং হওয়ার কথা না, হ্যাড রান হতে পারে কিন্তু হ্যাড রানিং তো হয় না, সুতরাং এটাও বাদ। তাহলে আমাদের 30 লাইন কি হয়ে গেল? দেখে ফেলি কয়জন পেরেছে। 300, সাব্বাস। এই যে ইমপ্রুভমেন্ট আসছে। দেওয়ান, দিনা, ম্যাচিং ম্যাচিং নাম, কোহিনুর, প্রিন্স রেদওয়ান, আরে বাবা, পারস্যের শাহজাদা, নীরব, প্রজ্ঞা পারমিতা, বিউটিফুল নেম, মদিনা মাহফুজ আবারও দেখতে পাচ্ছি তাকে, মিমকেও আবারও দেখতে পাচ্ছি, মাহিন মোস্তাফিজকে আবারও দেখতে পাচ্ছি, এন্ড সায়মা সুলতানা। ভেরি গুড জব অল অফ ইউ। ঠিক আছে, আমরা তাহলে এই ব্যাপারটা তো শিখলাম যে রিপোর্টিং স্পিচের উপর নির্ভর করে রিপোর্টেড স্পিচটা কিভাবে পরিবর্তিত হয়। আবারও ছোট্ট করে একবার রিক্যাপ করে ফেলি আমরা জিনিসটা। আমরা কি দেখেছিলাম? প্রেজেন্ট যদি থাকে তাহলে তেমন কোনো ঝামেলা নাই। এটা পাস্ট ছিল, এটার সাথে মিলে এটাও সিম্পল পাস্ট হয়ে যাবে। সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, কোনো ঝামেলা নাই, খুবই সিম্পল জিনিসগুলা। তারপর যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট তো একই থাকলো, পাস্টে যখন যাচ্ছি তখন একটু ঝামেলা হলো। কেন? এটাও পাস্ট, ওইটাও পাস্ট, দুইটা পাস্ট একসাথে হলে তখন আমরা পাস্ট পারফেক্টে চলে যাই, যেটা আগে হয়েছিল সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট। জেনে গেলাম। পাস্ট কন্টিনিউয়াসটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা আমরা পোলে দেখেছিলাম, তাই না? আর পাস্ট পারফেক্ট অলরেডি তো পাস্ট পারফেক্টে আছে, এর থেকে বেশি আর কি চেঞ্জ হতে পারবে? সুতরাং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কোনো চেঞ্জ নাই, এগুলা যা আছে তাই থেকে যাবে। আর লাস্টে ফিউচারে শুধুমাত্র এটুকু চেঞ্জ হবে, শ্যালের জায়গায় উড, তাই না? এর বেশি আর কিন্তু চেঞ্জ হবে না। তাহলে মোটামুটি জিনিসটা আমরা দেখলাম, তেমন কঠিন কিছু না, বেশ ইজি। এইবার তাহলে আমরা তো দেখলাম রিপোর্টিং স্পিচের উপরে নির্ভর করে কিভাবে রিপোর্টেড স্পিচটা চেঞ্জ হয়। এবার বাক্যের গঠন অনুযায়ী কিভাবে চেঞ্জ হয় সেটাও দেখি। আচ্ছা, তোমরা কি বলতে পারো অর্থ অনুযায়ী বাক্য কত প্রকার হতে পারে? কে বলতে পারে? তাড়াতাড়ি কমেন্ট। অর্থ অনুযায়ী 3 প্রকার না 5 প্রকার, তাই না? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। আচ্ছা, গঠন অনুযায়ী কত প্রকার সেটা কমেন্ট করো তো দেখি। এটা হয়তো অনেকে নাও বলতে পারতে পারে। গঠন অনুযায়ী কয় প্রকার? আচ্ছা, আমি বলে দিচ্ছি 3 প্রকার, আমরা সবাই জানি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। দুই একজন বলছে 25টা, কেউ বলছে 8টা। ওরা হয়তো নতুন দিনের বিজ্ঞানী, তাই না? গবেষণা করে তারা ইংরেজি ভাষা অনেক কিছু আবিষ্কার করে ফেলছে। বাট তাহলে গঠন অনুযায়ী 3টা আর অর্থ অনুযায়ী 5টা। আচ্ছা, একজন প্রশ্ন করছে, ভাইয়া ফিউচার আবার পাস্ট হয় কিভাবে? এই যে ও বলছে যে ফিউচার তো ভবিষ্যৎ, এটা অতীতে কেমনে গেল? কেমনে গেল সেটা বুঝিয়ে বলি। ভেবে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আমি কালকেই একটা কবিতা লিখব। তিনি ভবিষ্যতের অর্থেই বলেছিলেন, কিন্তু এত বছর পরে সেটাকে ভবিষ্যৎ অতীত হয়ে গেল না? সুতরাং তখন কি হবে? রবীন্দ্রনাথ বলেছিলেন তিনি পরদিনই একটা কবিতা লিখবেন। সুতরাং রবীন্দ্রনাথ সেড আই উইল রাইট আ পোয়েম, সেটা হয়ে যাবে রবীন্দ্রনাথ সেড দ্যাট হি উড রাইট আ পোয়েম, তাই না? তাহলে বাক্যটা ভবিষ্যতে, কিন্তু আমরা অতীতের মাধ্যমে বুঝালাম। যেমন আমরা বলতে পারি, ভাইয়া বছরের শুরুতে বলেছিলাম এইবার আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করব। এখন কথাটা কিন্তু ভবিষ্যতের, কিন্তু এটা অতীত হয়ে গেল না? এখন তো অক্টোবর মাস, বছর তো প্রায় শেষ। তখন কি হবে? আই সেড আই উইল বি ভেরি অ্যাটেন্টিভ বছরের শুরুতে, এখন সেটা হয়ে যাবে আই সেড দ্যাট আই উড বি ভেরি অ্যাটেন্টিভ। বুঝে গেলাম? এইবার চলো তাহলে আমরা জানি অর্থ অনুযায়ী বাক্য 5 প্রকার, এটা আমরা সবাই জানি। অ্যাসার্টিভ তো সাধারণ বাক্য, এখানে কিন্তু অর্থ একদম লিখে দেয়া আছে, বলার কিছু নাই, তোমরা সবই জানো। ইন্টারোগেটিভ, প্রশ্ন করা। ইম্পারেটিভটা হলো, এখানে খুবই সুন্দরভাবে একটা বানান ভুল দেখতে পাচ্ছি, এ হবে না ই হবে, আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ সেরকম বুঝায়। অবজেক্টিভ হলো কোনো কিছু আশা আকাঙ্ক্ষা করা। এক্সক্লামেটরি হলো বিস্ময়বোধক, সেটা আনন্দ হতে পারে, দুঃখ হতে পারে, হতাশা হতে পারে। এবং অনেকেরই কনফিউশন হয়ে যায় ইম্পারেটিভ আর অবজেক্টিভে। সো আমি একটু দেখতে চাই কে কে বলতে পারো। অনেক পুরনো এক্সাম্পল, লেট দ্য ওয়ার্ল্ড, তোমরা সবাই দেখেছো এটা আগে, বি আ পিসফুল প্লেস। একটু কমেন্ট দেখতে চাই, এটা কোন ধরনের বাক্য, ইম্পারেটিভ নাকি অবজেক্টিভ? সবাই কমেন্ট করো, ইম্পারেটিভ
ধুমায় কমেন্ট আসতেছে এবং সবার কমেন্ট ভুল। এখানেই হচ্ছে কথা, পৃথিবী শান্তিপূর্ণ হোক তুমি কি করে আদেশ করছো, নিষেধ করছো, উপদেশ দিচ্ছ, নাকি আশা করছো, দোয়া করছো? তুমি দোয়া করছো না? সুতরাং তোমার এই যে অর্থ অনুযায়ী ভাগগুলা করা হয়েছে, তোমার অর্থটা দেখতে হবে। আমি পৃথিবী শান্তিপূর্ণ হোক কাউকে বলছি না যে এই বেটা তুই ভালো হয়ে যা, তুই পৃথিবীটা শান্তিপূর্ণ বানা। আমি জাস্ট আশা করছি, আশা করছি বলে এটা অবজেক্টিভ সেন্টেন্স। সুতরাং লেট থাকলেই যে সব সময় ইম্পারেটিভ হবে এমন না, তোমার অর্থটা মাথায় রাখতে হবে। সাধারণত যখন কোনো সাবজেক্ট থাকে, যে আমি যদি তোমাকে বলি যে দোস্ত ওরে খেলতে দে, লেট হিম প্লে, তাহলে আমি তোমাকে অনুরোধ করলাম, তাহলে ইম্পারেটিভ হলো। আর যদি কোনো অবজেক্ট না থাকে, যে আমি কাউকে বলছি না কিছু করতে, আমি জাস্ট দোয়া করছি যে মে আল্লাহ ব্লেস হিম বা এই ধরনের, তখন সেটা অবজেক্টিভ হয়ে গেল, তাই না? সেটা নিয়ে আরেকদিন আলোচনা হবে। এখন আমরা তাহলে সামনে আগাই। অ্যাসার্টিভ এর ক্ষেত্রে চেঞ্জ কি হবে? ন্যারেশনে কোনো চেঞ্জ নাই। এই যে একটু আগে আমরা দেখলাম না, সিম্পল প্রেজেন্ট থাকলে হয়ে যায় সিম্পল পাস্ট, ওই জিনিসটা অ্যাসার্টিভ হবে, বোঝানোর কিচ্ছু নাই। খেয়াল করে দেখো, হি সেড টু মি আই ওয়াজ ইল, এটাও পাস্টে আছে, এটাও পাস্টে আছে। আমরা কি জানি দুটো যদি পাস্ট থাকে তাহলে এটা পাস্ট পারফেক্ট হয়ে যায়। শি হ্যাড বিন ইল, বুঝে গেলাম, তাই না? এইটাতে তাহলে বোঝানোর কিচ্ছু নাই। আর ওই ক্লিয়ার? চন্দন রায় বলছে যদি অর্থ না বুঝি, অর্থ না বুঝলে কি করবা? ভগবানের নাম নিয়ে একটা কিছু লাগাই দিবা। রাইট? অর্থ না বুঝা তো কিছু না, অনেক ইজি জিনিস এগুলা, ভয় পাওয়ার কিছু নাই। ওকে, আচ্ছা ইন্টারোগেটিভে যদি আসি, সেখানে একটু মজার ব্যাপার আছে। আমরা এটা জানি বাংলায় আমরা কি অথবা কি দুইভাবে বলতে পারি। যেমন তুমি কি খেয়েছো, উত্তরটা কি হবে? যে হ্যাঁ খেয়েছি, অথবা না খাই নাই। আর যদি বলি তুমি কি খেয়েছো, ধরো দুইটা বাচ্চা বলছে যে আহ মাই টিং টিং দাদা ভাই মায়ের হাতে বকা খাই, বাবার হাতে পিটা খাই। তার মানে তখন কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে ডিসক্রিপটিভ, তাই না? অর্থাৎ তুমি কি খেয়েছো, আরে আজকে তো আমি পুরা সুলতানস ডাইনে কাচ্চি খেলাম, তারপর আইসক্রিম খেলাম, তারপর একটা জাম্বুরা ঝাল লবণ দিয়ে মাখিয়ে খেলাম, তারপর বাংলাদেশ গোহারা হারলো দেখে অনেক প্যারা খেলাম, তারপর পড়াশোনা করতে এসে অনেক আনন্দ খেলাম, তাই না? সেই যে তখন ব্যাখ্যা করে বলছে। ঠিক সেরকম ভাবে ইংরেজিতেও কিন্তু কিছু প্রশ্ন আছে ইয়েস নো, আর কিছু প্রশ্ন আছে ডেসক্রিপটিভ। যে প্রশ্নগুলো ইয়েস নো, সেগুলো যখন আমরা ন্যারেশনে যাই, তখন সাধারণত ইফ কিংবা ওয়েদার দিয়ে আমরা চেঞ্জ করে ফেলি। যেমন আমি যদি তোমাকে বলি আই আস্ক ইউ ডু ইউ নো হিম, তুমি বলবে হ্যাঁ চিনি অথবা চিনি না। তাহলে কি হবে? আই আস্কড ইউ ইফ ইউ নো হিম, অথবা ওয়েদার ইউ নো হিম, তুমি চিনো কিনা। বুঝে গেলাম। আর যদি আমি একটা ডিসক্রিট প্রশ্ন করি, এই বলো তো ছেলেটা কেমন, তখন কি হ্যাঁ না বলা যাবে না? তখন বলতে হবে ছেলেটা তো অনেক ভালো, কিন্তু একটু দুষ্টুমি করে বেশি, পড়াশোনায় ট্যালেন্ট আছে কিন্তু ফাঁকিবাজি করে বেশি। তখন আমরা হচ্ছে অন্যভাবে করব। বাট ইয়েস নো প্রশ্ন হলে আমরা সাধারণত ইফ কিংবা ওয়েদার দেই। ওয়েদার শব্দটা দেখতে একটু কেমন জানি প্যারা লাগে, ইফ বললেই হবে। ঠিক আছে? যারা বলছো সাউন্ড ক্লিয়ার না, দেখো একজন দুইজন এরকম সমস্যা হতে পারে। কেন? হয়তো তোমার এখানে নেটওয়ার্কে ঝামেলা থাকতে পারে। তারপরে কিন্তু আমরা যখন এরকম কমেন্ট পাই, আমাদের অপারেশন টিমকে আমরা জানিয়ে দেই। সো যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমরা সেটা দেখবো, বাট দেখতে পাচ্ছ সবার কিন্তু ক্লিয়ার। সুতরাং তোমার যদি সমস্যা হয়, তুমি যেটা করতে পারো ক্লাস থেকে বেরিয়ে আবার জয়েন করতে পারো, অথবা হয়তো এটা নিজে থেকে ঠিক হয়ে যাবে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তোমার এখানে তাই ঝামেলা। এটা নিয়ে কোনো ভয় পেও না, পরে কিন্তু রেকর্ডেড ভার্সন দেখে নিতে পারবে। সো আমরা দেখছিলাম যে ইন্টারোগেটিভ দুই ধরনের, একটা হলো ইয়েস নো কোয়েশ্চেন, কি বললাম? তুমি কি খেয়েছো? হ্যাঁ খেয়েছি, না খাইনি, হয়ে গেল। সেই ক্ষেত্রে আমরা ইফ কিংবা ওয়েদার দেই, ওয়েদারটা ভেজাল লাগে সো ইফটাই আমরা বসাই দিলাম। ডব্লিউএইচ কোয়েশ্চেন কি? ডব্লিউএইচ হতে পারে হোয়াট, হাউ, ওয়েন, তাই না? বলতে পারে ভাই হাউ কিভাবে আসলো, ওই শুনতে যে হোয়া হা হা হা, এজন্য মাঝখান দিয়ে ঢুকে গেল। ঠিক আছে? ও তো ডব্লিউএইচ না, তারপরে ঢুকে গেল আর কি। সাধারণত তোমরা যখন বেড়াতে যেতে চাও যে মা একটু ট্রিপে যাই, মা তুমি বলে কেন যাবি, কোথায় যাবি, কার সাথে যাবি, কখন ফিরবি, কোথায় থাকবি। তো ওইটাই বেসিক্যালি ডব্লিউএইচ কোয়েশ্চেন। হ্যাঁ, যে কে কখন কোথায় কখন কিভাবে। তো বুঝে গেলাম যে কোথায় যাবি, ডিসক্রিপটিভ ব্যাখ্যা করে বলতে হচ্ছে সব বন্ধুরা মিলে যাচ্ছি, ভয় পেও না, আমাদের একজন স্যারও থাকবেন সাথে গাইড দেওয়ার জন্য, কোনো প্যারা নাই। সো ওগুলো তো আমরা বুঝলাম, আর ইয়েস নোটা বুঝে গেলাম, হ্যাঁ না
কাহিনী শেষ। আচ্ছা, এইবার দেখা যায় 4 নম্বর পোল কোয়েশ্চেন, এইটা কে করতে পারে? আশা করি সবাই পারবে, এতক্ষণে আমরা অনেকখানি বুঝে গেছি। My father said you ought not to trust a man who is a habitual liar. Habitual মানে হলো স্বভাবগত, মানে যার অভ্যাস হয়ে গেছে মিথ্যা কথা বলা, তার একদম হ্যাবিট, তাই না? স্বভাবগত একজন মিথ্যাবাদী। অর্থাৎ বাবা বলেছিলেন ought মানে কি উচিত, তাই না? যে তোমার উচিত নয় এমন কাউকে বিশ্বাস করা যে স্বভাবগতভাবে মিথ্যুক। তাহলে কোনটা কোনটা হতে পারে? সেড যেহেতু পাস্টে আছে, ওয়ার্নস হবে না, এটা বাদ, তাই না? আর এটা যেহেতু পাস্টে আছে, ইস্ট হয়ে যাবে ওয়াজ, তাহলে এটাও হবে না। তাহলে আমাদের আসলে কোনটা হবে? কমেন্ট সবার হয়ে গেছে? ইয়েস। এইবার তাহলে আমরা কি জানি? এটা পাস্ট হলে, এটা প্রেজেন্ট হলে তখন কি হয়? সিম্পল প্রেজেন্ট হয়ে যায় সিম্পল পাস্ট, তাই না? ও মা, এত কম কারেক্ট অ্যান্সার, এটা তো দুঃখের ব্যাপার হলো। প্রিন্স রেদওয়ান তার রাজপুত্রের মর্যাদা বজায় রেখেছে প্রথম হয়ে। ঐশী, সিয়াম মিয়া, জান্নাত, ফারজিয়া, শাকিল, নাসরিন, সন্দীপ, ইশপা এন্ড জ্যোতি। ভেরি ইন্টারেস্টিং নেম, অনেকগুলো নতুন নাম দেখতে পাচ্ছি, ভেরি গুড জব। হ্যাঁ, কিন্তু ভুলটা কেন হলো? মাই ফাদার ওয়ার্নস মি, এখানে ওয়ার্নস হবে না, ওয়ার্ন্ট হবে, তো এটা বাদ। এখানে ইজ থাকবে না, এটাও বাদ। আর এই দুইটা বাকি থাকলো। আমরা কি জানি? সিম্পল প্রেজেন্ট হয়ে যায় সিম্পল পাস্ট, তাহলে তো এটা পারা উচিত ছিল। যাই হোক, কোনো সমস্যা নেই, মাঝে মধ্যে একটু এরকম ভুল টুল হয়ে যায়, কোনো প্যারা নাই। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম, প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন আমরা যদি একটা একটু দেখে ফেলি, কেমন? এই যে আমরা এতক্ষণ যে স্টেপ বাই স্টেপ দেখলাম, বাস্তবে কিন্তু তোমাকে একটা লাইন তো আর দিবে না, তোমাকে দিবে একদম একটা প্যাসেজ, সেটা পুরোটা একসাথে তোমার সলভ করতে হবে, তাই না? সুতরাং চলো একটু দেখি। A cat hearing that a hen was laid up sick in her nest. পুরো লাইন তো যা আছে তাই থাকবে, ঠিক কিনা? সাহিব বলছে পোল কোয়েশ্চেন পড়ার টাইম দেন। 30 সেকেন্ড তো পর্যাপ্ত সময়, এর ভিতরে সবাই কিন্তু অ্যান্সার করে ফেলে, তাই না? আমি জানি অনেকের হয়তো বেশি সময় লাগে, কোনো সমস্যা নাই, বাট আমরা যদি প্রত্যেকটা পোলে বেশি সময় দেই তাহলে তো ক্লাসটা অনেক স্লো হয়ে যাবে, তাই না? ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি এটুকু যা আছে তাই থাকলো, তাই না? এই লাইনটা পুরো সেম থাকবে। paid her a visit of condolence and said, এটুকুও সেম থাকলো। এখন এই যে ডাইরেক্ট স্পিচটা ইনডিরেক্টে নিলে তখন আমরা ন্যারেশনে কাজটা দেখাবো। হাউ আর ইউ মাই ডিয়ার, সুন্দর করে বলছে, তাই না? asked her dearly, প্রশ্ন করেছে। how she was, ঠিক আছে। এবং একটা প্রশ্ন করেই থামে নাই, আরো একটা প্রশ্ন করেছে, এজন্য আমরা কি বললাম? he also asked her what he could do for her, তাই না? অতীতে যেহেতু ক্যান্টো হয়ে যাবে কুড। তারপর তার কথা সেখানেও শেষ হয় না, সে আরো বলছে only tell me, তাই না? তাহলে কি হলো? he again asked her to tell him if there was anything in the world that he could bring for her, তাই না? আমরা কি জেনেছিলাম? yes no প্রশ্ন যদি হয় তাহলে সেটা চেঞ্জ করলে আমরা if কিংবা whether দেই। এরকম কিছু কি আমি তোমার জন্য করতে পারি, তোমার জন্য আনতে পারি? উত্তর কি হবে? হ্যাঁ অথবা না। তাহলে আমরা if দিয়ে করে ফেললাম, তাই না? if there was anything in the world that he could bring for her. এইবার আমাদের মুরগি যে, সে বলবে ধন্যবাদ, দেখেন thanked him। এইবার দেখো, do you be good enough to leave me and I have no fear but I shall soon be well. আমরা কি জানি? সেটা অনুরোধ করছে, তুমি আমাকে ছেড়ে যেও না। she requested him to be good enough to leave her, এবং সে আরো একটা কথা বললো, সেই জন্য she added that she had no fear but she would soon be well. তাহলে জিনিসটা দেখতে কিন্তু অনেক কঠিন লাগছে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এতটাও কঠিন না, জাস্ট কিছু ব্যাপার মাথায় রাখলে আমার হয়ে যাচ্ছে। এন্ড ওপি সাহা বলছে বেসি থেকে স্টার্ট করেন, আমরা তো শুরু থেকে স্টার্ট করলাম। এখন তারপরে যদি তুমি শুরু থেকে ক্লাসটা মনোযোগ দিয়ে না করো তাহলে তো কিচ্ছু করার নাই, তাই না? সুতরাং সেক্ষেত্রে কি করতে হবে? রেকর্ডেড ভার্সন দেখতে হবে, অথবা প্র্যাকটিস বুকলেটটা ভালো করে পড়তে হবে, এবং এই পিপিটিটাও দেখে ফেলতে হবে। আর যারা দুষ্টুমি করছে আমার কিচ্ছু বলার নাই। বাবা মা এত কষ্ট করে তোমাদের এখানে ভর্তি করিয়েছেন, ক্লাসে না করে কি করছি? বাদরামি করে বেড়াচ্ছি। পরীক্ষায় খারাপ করবো, তারপর শিখতে ক্লাস করে কোনো লাভ হয় নাই, শিখতে কিছু শিখি নাই। এখন আমি শিখালে তো হবে না, তোমার শিখতে হবে, তাই না?
এখন ধরো আমি তোমার জন্য খাবার কিনে রান্না করে তোমার সামনে দিলাম, তোমার তো খেতে হবে, তাই দুষ্টুমিটা করবে, ক্লাসের পরে করবে। আর যদি এমন হয় তুমি সবই পারো তাহলে দুষ্টুমি করো। আর তুমি পড়াও পারো না এবং ক্লাসও করো না, এটা কিন্তু একটা অপদার্থ, তাই না? এই ধরনের স্টুপিড হলে কিন্তু চলবে না। ঠিক আছে, এইবার চলো আমরা সামনে আগাই। ইম্পারেটিভ সেন্টেন্স, এটা কিন্তু একটু ইন্টারেস্টিং। ইম্পারেটিভ সেন্টেন্সে কি হচ্ছে, আমরা জানি আদেশ, নিষেধ, অনুরোধ অনেক কিছু আছে, সেটা বাক্যের ধরনটা দেখে তোমার বুঝতে পারতে হবে। যেমন একটু আগে আমরা কি দেখেছিলাম, ডু ইউ বি গুড ইনাফ টু লিভ মি, তাই না? তার মানে একটা রিকোয়েস্ট করা হচ্ছে। এইভাবে বাক্যের অর্থটা পড়ে তুমি তোমার মতো করে বলতে পারতে হবে কোথায় অর্ডার বসবে, কোথায় অ্যাডভাইস বসবে, কোথায় কমান্ড বসবে। এখন মনে হতে পারে ভাই এটা তো অনেক কঠিন, কেমনে বুঝবো? কঠিন কিচ্ছু না, আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলেই বুঝতে পারবো। চলো দেখে ফেলি। হি সেড টু মি প্লিজ গিভ মি আ পেন। সে বলল আমাকে অনুগ্রহ করে একটা কলম দিবে। সেটা সে আদেশ করছে না, অনুরোধ করছে। তাহলে কি হতে পারে? রিকোয়েস্ট হতে পারে। হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম আ পেন। আবার চলো দেখি, ড্যাড সেড টু মাই ব্রাদার ওয়ার্ক হার্ড টু সাকসিড। বাবা তার অনুরোধ করে না, বাবা পরামর্শ দেয়, উপদেশ দেয়, অ্যাডভাইস দেয়, তাই না? ড্যাড অ্যাডভাইস মাই ব্রাদার টু ওয়ার্ক হার্ড টু সাকসিড। আবার পূজা সেড টু রূপা ডু নট টাচ মাই থিংস। কড়া করে বললো, কিন্তু অনুরোধ না। যদি অনুরোধ করতে বলতো প্লিজ ডু নট টাচ মাই পেন, কিন্তু এখানে সরাসরি ডু নট টাচ মাই পেন, তাহলে অর্ডার হতে পারে, তাই না? আবার ফরবেডও হতে পারে। আমরা অনেক সময় এটা ভুল করে কি জানো, ফরবেড মানে যে নিষেধ, এটা আমাদের মাথায় থাকে না। ডাবল নেগেটিভ এটা তো আমরা জানি, তাই না? যেমন মাঝে মধ্যে রাস্তায় দেখবা দেয়ালের মধ্যে বিজ্ঞাপন লেখা থাকে, যে দেয়ালে বিজ্ঞাপন, দেয়ালের মধ্যে মানে লিখে দেয়া থাকে দেয়ালে বিজ্ঞাপন না লাগানোর জন্য নিষেধ করা হলো। ডাবল নেগেটিভ না? না লাগানোর জন্য নিষেধ, তার মানে কি লাগাতে হবে? সুতরাং হয় বলতে হবে বিজ্ঞাপন লাগাতে নিষেধ করা হলো, অথবা বিজ্ঞাপন না লাগাতে আদেশ করা হলো। বা না লাগাতে নিষেধ করলে তো ভাই তার মানে লাগাতে বলতেছে, তাই না? ঠিক সেরকম ভাবে তুমি বলতে পারো পূজা অর্ডার রূপা নট টু টাচ হার থিংস, অথবা পূজা ফরবিড রূপা টু টাচ হার থিংস। অর্থাৎ ফরবিড মানে অলরেডি নেগেটিভ, নিষেধ, তখন এখানে নট হবে না। আর যদি অর্ডারড হয় তাহলে নট হবে। এই জিনিসটা তো আমাদের কাছে ক্লিয়ার, আশা করি বুঝতে পারলাম। এই ভুলটা কিন্তু আমরা আর করব না। ওকে, সাহেব যে পরামর্শ দিয়েছে মাথায় থাকলো, বলে আমরা আরেকটু সময় দেব পড়ার জন্য। গুড। আচ্ছা, আবির বলছে ভাই এখানে কি ওয়ার্ন হতে পারে? ওয়ার্ন হতে পারে। ওয়ার্ন কখন হয়? সতর্ক করার জন্য। ধরো আমি যদি বলি যে তুই কমেন্টে কিন্তু ওদের সাথে দুষ্টুমি করতে যাস নে, তাহলে তো পড়াশোনা ক্ষতি হবে, সতর্ক করে দিলাম যে একটা কিছুতে তোমার ক্ষতি হবে, এই জন্য এটা করতে মানা করছি, তখন ওয়ার্ন। এখন এমন যদি হয় যে পূজা রূপাকে বললো আমার এগুলো ধরিস না, ধরলে একটা ঘুষি মেরে তোর নাকশা উল্টাই দিব, তোর ক্ষতি হবে, তাহলে আমরা ওয়ার্ন বলতে পারি। তো পূজা তো মারামারি করবে এমন কিছু বলে নাই, সে শুধু মানা করছে ধরতে, তাহলে ওয়ার্নটা একটু বেশি কঠিন হয়ে যায় না? তা ওটা না করে নিষেধ করলো ধরতে, এটা বললেই হয়। আবার এখানে দেখতে পারি প্লিজ আছে, তার মানে রিকোয়েস্ট হয়ে যাবে, ডান। ম্যানেজার এমপ্লয়িকে বললো ডু ইউর ওয়ার্ক, কাজকর্ম ঠিক মতো কর, নাইলে কিন্তু একদম ধরে প্যাদানি দিব। তাহলে এখানে কি হবে? অবশ্যই অর্ডার করবে। তার মানে কি বুঝতে পারলাম যে ইম্পারেটিভটা আমরা বাক্যের অর্থটা বুঝে সেই অনুযায়ী বসাবো, যে অ্যাডভাইস, রিকোয়েস্ট, সাজেস্ট, ফরবিড, হোয়াটএভার ইট ইজ। দেখতে পাচ্ছি কঠিন কিছু কিন্তু নাই। প্লিজ থাকলে সাধারণত আমরা রিকোয়েস্ট দিয়ে দেই, প্লিজ না থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ করছে, সেক্ষেত্রে আমরা অর্ডার দিয়ে দেই, হয়ে গেল। গুড। আর ইউ ক্লিয়ার অন দিস? আমজাদ বলছে আর একটু আস্তে আস্তে বুঝানো হলে ভালো হতো। এটাই হচ্ছে ব্যাপার, কারণ দেখতে পাচ্ছ শিখতে সারা দেশের সবগুলো স্কুল কলেজ থেকে কিন্তু স্টুডেন্টরা আসে। কারো কাছে ব্যাপারটা হবে যে এত ইজি ভাইয়া, এটা তো সবই পারি। কারো কাছে ভাইয়া আমি তো কিছুই পারি না, আমি ক্লাস 10 পর্যন্ত আসলে পড়াশোনা কিছু করি না। দুইটাই তো ঝামেলা। সুতরাং আমাদের কি করতে হয়? মধ্যপন্থা অবলম্বন করতে হয়, যে বেশি অ্যাডভান্সডও না, একেবারে বেসিকও না, মাঝামাঝি, যেন সবার জন্য সুন্দর একটা ক্লাস হয়। একজন বলছে ন্যারেশন বোঝার জন্য কোন কোন গ্রামার পার্ট জানা দরকার। আলাদা করে তেমন কিছু যে খুব দরকার তা না, টেন্সটা একটু জানা দরকার। ওই যেমন আছে সিম্পল প্রেজেন্ট হয়ে গেল, সিম্পল পাস্ট, ওগুলো একটু জানা দরকার, জানলে মোটামুটি হয়ে যাচ্ছে। গুড। অবজেক্টিভ সেন্টেন্সে কি আছে? কিছুই নাই, মে অথবা উইশ, যেটা ইচ্ছে লিখে দিবা। ইম্পারেটিভে মনে আছে বাক্যের অর্থ পড়ে বুঝে নিয়েছি আমরা যে আদেশ করলো না উপদেশ করলো।
নাকি অনুরোধ করলো, সেটা ভিত্তিতে আমরা অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, সাজেস্ট দিয়েছিলাম। এখানেও কিন্তু তাই। যেমন দেখো, দ্য প্রিস্ট সেড, মে দ্য গড ব্লেস ইউ। দেখো, প্রিস্ট মানে কি? খ্রিস্টানদের মসজিদের ইমাম বলা যেতে পারে, তাই না? তাহলে সে তো দোয়াই করবে, মোনাজাত করে দেবে যে ইমাম সাহেব আমার জন্য একটু দোয়া করে দেন না প্লিজ, পরীক্ষাটা যেন ভালো হয়, একটু এই যে ফু দিয়ে দেন কলমে, তাহলে আমার লেখাটা ভালো হবে। আমরা বলি না? তখন আমরা বলতে পারি যে প্রেড দ্যাট দ্য গড মাইট ব্লেস হিম, অথবা আমরা উইশও লিখতে পারি। তাহলে উইশ অথবা প্রে অথবা মে, যেটা ভালো লাগে সেটাই দিবা, কঠিন কিচ্ছু নাই। আরো একটা ব্যাপার, একটা টপিক পড়ানোর সময় আমরা যদি আরেকটা টপিক নিয়ে বলি যে ভাইয়া এখন আমি রাতের খাবার খাচ্ছি, কিন্তু সেটাতে ফোকাস না করে ভাই আগামী সপ্তাহে বুধবার কি খাবো, সেদিন কি মডিফায়ার খাবো নাকি প্যারাগ্রাফ খাবো, ওইটা ভাবতে হবে না। তোমার সিলেবাসে যা যা আছে সবগুলো কভার করা হবে। এখন যেটা পড়ছি সেটাতে ফোকাস করি। এখন 3 দিন পরে কি খাবো দুপুর বেলা, হায় হায়, সেটা মাথায় হাত দিয়ে বসে থাকবো, আল্লাহ, এটা করলে হবে না। তাহলে দেখবা যে ওইটা ভাবতে ভাবতে কি খাইছো না খাইছো, তাকে দেখে যে চিংড়ি খেতে গিয়ে তেলাপোকা থেকে চলে এসছে। এই ভুল করা যাবে না। যখন যেটা পড়ছি ওইটা পড়বো। কেমন? এটা মাথায় রাখবো যে অবশ্যই সবগুলো টপিকই ইনশাল্লাহ আমরা কভার করব। বাট এখন এটা খেতে গিয়ে ওইটা খাওয়ার কথা ভাবলে কোনোটাই খাওয়া হবে না, যে চিংড়ি জায়গায় তেলাপোকার পা দেখতে পাবা। তো সাবধান। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছি, দ্য ম্যান সেড টু দ্য ওল্ড ম্যান, মে ইউ লিভ আ লঙ্গার লাইফ। তাহলে কি আমরা মে দিতে পারি, প্রে দিতে পারি, উইশ দিতে পারি, তাই না? অপটেটিভে তেমন কোনো ঝামেলা নাই, উইশ দিয়ে দিলাম। তারপরে এখানে ইমাম সাহেব যেহেতু বলেছে, তারা তো মোনাজাত করে সাধারণত, তাহলে প্রে দিয়ে দিলাম। তারপর মেয়েটা আমাকে বললো যে জীবনে ভালো থেকো, তাই না? যে দুজন একসাথে সম্পর্কে ছিলাম, আজকে ব্রেকআপ হয়ে গেল, অনেক খারাপ লাগছে, কান্না আসছে, বললো তুমি ভালো থেকো। তাহলে কি হবে? সে উইশ করলো আমি যেন ভালো থাকি। তারপর আমি বলবো তোমাকে ছাড়া তো আমি ভালো থাকতে পারবো না, তাই না? তো এরকমই আর কি, যে সবগুলো কিন্তু মোটামুটি উইশ অথবা প্রে দিলে আমাদের হয়ে যাচ্ছে। অবজেক্টিভে কিছুই নাই। লাস্টে যাওয়ার আগে আমরা 5 নম্বর পোল কোয়েশ্চেন, ঠিক আছে? তোমরা 10 সেকেন্ড পরো প্রশ্নটা, ঠিক আছে? এখনই শুরু না করি, 5টা সেকেন্ড সময় দিই ওদেরকে, বেশি সময় কিন্তু দেয়া যাবে না। আমরা পোলটা শুরু করে দেই। The boss said to him, please tell me what the old man said today. ঠিক আছে, যেহেতু প্লিজ বলেছে অবশ্যই রিকোয়েস্টেড হবে, সবগুলোতে রিকোয়েস্টেড আছে। এখন আমরা জানি রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ, অর্থাৎ এখানে আর এখানে দুটাই যদি পাস্ট হয়, তাহলে রিপোর্টেড স্পিচটা হয়ে যায় পাস্ট পারফেক্ট, তাই না? এটা কিন্তু আমরা জানি। তাহলে সেটটা সেট থাকবে না, সেট থাকবে না, দুইটা বাদ, বাকি তাহলে এই দুইটা। আমরা এটাও জানি, শুরুতে দেখেছিলাম শব্দগুলা চেঞ্জ হয়ে সেটা লিস্ট, টুডে হয়ে যায় দ্যাট ডে, তাহলে এটাও বাদ, সঠিক উত্তর হচ্ছে এ। বুঝে গেলাম তো? এবার আমরা দেখে ফেলি কজন সঠিক উত্তর দিয়েছে। 250 প্রায়, ভেরি গুড। জারিফ, ফারদিন, প্রজ্ঞা, প্রীতমা, মেধা, মিথিলা, আরিফ, তাজরিন, মিম, ফারজিয়া, বেশ কিছু পুরনো নাম দেখতে পাচ্ছি। ভেরি গুড জব। এটা যে ধরে রাখতে পারা, একবার হয়তো ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, যে দিয়ে দিলাম হয়ে গেল, 4টার ভিতরে একটা চোখ বন্ধ করে দেখাইলেও তো হয়ে যায়। কিন্তু না, তোমরা যেহেতু অনেকবারই ভালো করছো, তার মানে বুঝে গেল কি আসলে তুমি বুঝো দেখে, বুঝে শুনে দেখাও এবং খুব কুইক চিন্তা করে পারো দেখে কিন্তু ধরে রাখতে পেরেছো। তাহলে ব্যাখ্যাটা তো আমরা বুঝলাম। এইবার আমরা যাব ফাইনাল এক্সক্লেমেটরি সেন্টেন্সে। মানে কি? অবাক হয়ে যাওয়া, দুঃখে ভেসে যাওয়া, আনন্দে উদ্ভাসিত হওয়া, আবার রাগে ফেটে পড়া। এক বাংলাদেশের খেলা দেখলে সবগুলো অনুভূতির সাথে কিন্তু আমাদের পরিচয় ঘটে। আল্লাহ জিতে যাবে জিতে যাবে, এক্সাইটেড, আবার বেকুবের মতো একটা ক্যাচ মিস করে ফেললো। একটা মুশফিক কি করলো, সুন্দর মতো খেলতেছিল, হঠাৎ করে তার মনে হলো এমনি করে একটা মারি, তারপর ঠাস করে আউট হয়ে গেল, তাই না? আমরা কমেন্ট গুলো দেখতে থাকি। তো তাহলে এক্সক্লেমেটরিতে দেখতে পাচ্ছি অনুভূতি কিন্তু অনেক রকম হয়। এটা হতে পারে সারপ্রাইজ, বিস্ময়, যে ভাইরে ভাই বাংলাদেশ কেমনে জিতলো এই দলের সাথে। আবার অ্যাপ্লড হয় যে সাবাস, সাকিব জিতেছে। আবার হতে পারে খুব দুঃখ যে তামিমকে পলিটিক্স করে বাদ দিয়ে দিল, এটা তো মানাই যাচ্ছে না। তো আমরা সেটাই মাথায় রাখবো, যে দেখো আনন্দের হুররে, তখন কি হবে? তখন আর জয়, হ্যাপিনেস, জয়ফুল হয়। আমাদের ফাল্গুনে বলছে হ্যান্ড রেজ করলে কি কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। এখন তুমি চিন্তা করে দেখো যে এই মুহূর্তে 500 স্টুডেন্ট আমরা সবাই কথা বলতে দিলাম, একটা মাছের মাঝে বসে যাবে না? সুতরাং না, কথা বলার সুযোগ নেই, তুমি কমেন্ট করলেই সেখানে আমরা সেভাবে উত্তরটা দিব। কেমন? সবাই
কথা বলার সময় মারামারি লেগে যাবে, এটাই কমেন্টেই মাছের বাজার লেগে গেছে, কথা বললে তো মানে টিকাই যেত না এখানে। যাই হোক, তাহলে হুররে হলে জয় হ্যাপিনেস, অ্যালাস হলে সরো বা রিগ্রেট অনুতাপ বা দুঃখ, হোয়াট হাউ বলে না হোয়াট আ ক্যাচ কিংবা হোয়াট আ বাউন্ডারি, তার মানে খুব সারপ্রাইজ হলাম, খুব খুশি হয়ে গেলাম। ফাই মানে কি, ছে ছে এই ক্যাচ কেমনে মিস করে, সেটা হচ্ছে ফাই, তাই না? ব্রাভো মানে হলো যে সাব্বাস বাঘের বাচ্চা, তাহলে বুঝে গেলাম আমরা। এক্স্যাক্টলি হি সেড অ্যালাস মাই ক্যাট ডাইড, দুঃখের বিষয়ে বিড়ালটা মারা গেছে। হি এক্সক্লেইমড উইথ সরো দ্যাট হিজ ক্যাট হ্যাড ডাইড, যেহেতু এটাও পাস্ট এটাও পাস্ট, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, আর অ্যালাসটা হয়ে যাবে এক্সক্লেইমড উইথ সরো। আচ্ছা এক্সক্লেইম মানে কি, চেঁচিয়ে উঠা। সে তো বলে আমার বিড়ালটা মারা গেছে, সে বলে আমার বিড়ালটা মারা গেছে, কাঁদবে সে একদম, তাই না, যে আবেগ দেখাই দিবে। সুতরাং সেখানে এক্সক্লেইমড উইথ হবে। She said how beautiful the night sky looks, কি সুন্দর লাগছে রাতের আকাশটা দেখতে। সে কি বলবে কি সুন্দর লাগছে রাতের আকাশটা দেখতে, সে বলবে কি সুন্দর দেখতে রাতের আকাশটা, ওয়াও, অবাক হয়ে বললো না, তাই হয়ে যাবে এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার। আবার এখানেও তাই, হোয়াট অ্যান ইন্টেলিজেন্ট ব্রেইন হি হ্যাজ, এক্সক্লেইম উইথ সারপ্রাইজ কিংবা এক্সক্লেইম উইথ ওয়ান্ডার। আবার দেখো কমান্ডার বললো ব্রাভো ইউ ডিড ওয়েল, কি বলে ব্রাভো ইউ ডিড ওয়েল না, ব্রাভো ইউ ডিড ওয়েল, ইয়েস এনার্জি, তাই না, অ্যাপ্লডেড দেম অথবা এক্সক্লেইমড উইথ অ্যাপ্লড দ্যাট দে হ্যাড ডান ওয়েল। তাহলে বুঝে গেলাম কিন্তু আমরা লাস্টে কি ছিল, মেয়েটা তাদেরকে বললো ফাই গো অ্যাওয়ে ফ্রম হিয়ার, ছি 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 ভাগো এখান থেকে, পারা না কিছু না, পড়াশোনা করে না, তাই না? তখন কি হবে এক্সক্লেইমড উইথ অ্যাঙ্গার অথবা শেম দ্যাট দে শুড গো অ্যাওয়ে ফ্রম দেয়ার। মোটামুটি এক্সক্লেমেটরি আমরা কিন্তু বুঝলাম, গুড। এইবার তাহলে আরো একটা প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন আমরা একটু করে ফেলি, একটু মন দিয়ে দেখতে হবে কিন্তু, পরে কিন্তু বলো ভাইয়া আপনি তো পড়াইছিলেন কিন্তু তখন তো আমি ফারদিন নাহিয়ানের খবর নিতে ব্যস্ত ছিল, মনি হলো পূজার খবর নিতে ব্যস্ত ছিল, তো কেউ সবার খবর নিতে গিয়ে নিজের পড়াশোনার খবরটাই নেওয়া হয় নাই, তাই না? নাহিয়ান ফারদিন কই তুমি, জান্নাত তো তোমাকে না পেয়ে অসুস্থ হয়ে গেছে। এখন নিজের খবরটা একটু নিতে হবে, চলো আমরা একটু মন দিয়ে দেখি। প্রথমে প্যাসেজটা পড়ি, ওয়ার ডু ইউ লাইক টু গো স্যার, আস্ক দ্য টিকেট সেলার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা যেহেতু পাস্টে ছিল তাহলে ডু এর জায়গায় কি হয়ে যেতে পারে, লাইক টু গো হয়ে যাবে। আবার স্যার যেহেতু বলেছে, এই নিয়মগুলো আমরা সামনে দেখবো, স্যার বললে আমরা রেসপেক্টফুলি সাধারণত বলি, তাই না, অথবা অ্যাড্রেসিং অ্যাজ স্যার এইভাবে বলি। The ticket seller asked the stranger respectfully where he like to go. দেখো বারবার যখন হি অথবা শি আসে আমরা কনফিউজড হয়ে যাই কার কথা বলছে, তো ব্র্যাকেটে মেনশন করে দিলে ভালো, না দিলে টিচার মার্ক কাটবে তা না, কিন্তু লিখে দিলে টিচারের জন্য বুঝতে সুবিধা হয়, তাই না? স্ট্রেঞ্জারের জন্য আমরা এস দিলাম, টিকেট সেলারের জন্য আমরা টি দিতে পারি। হ্যাঁ, Cox's Bazar replied the stranger, তাহলে কি হবে, the stranger replied that he liked to go to Cox's Bazar। এখন আমরা কি জানি যে স্ট্রেঞ্জারটা ছেলে নাকি মেয়ে, সেই জন্য আমরা হি অথবা শি দুইটা লিখে দিলে ভালো হয়, অথবা শুধু হিও লিখতে পারো, সমস্যা নাই, তবে এভাবে লিখলে আরেকটু সুন্দর হয়। এইবার টিকিট সেলার আস্ক করলো হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, লিখে দেয় না কিন্তু টিকিট সেলার আস্ক করছে, কিন্তু বুঝাই যাচ্ছে। অনেক সময় আমরা একটা উজ্জ্ব রাখি কিন্তু আমরা বুঝে নিতে হয়, তাই না? The ticket seller asked the strangers how many tickets he needed. I will buy 5 tickets. He replied that he would buy 5 tickets. Take these tickets, they will cost 3000 taka. The ticket seller told him to take those tickets. These হয়ে যাবে those, আমরা জানি শব্দটা পরিবর্তন হয়, এবং আমরা জানি will হয়ে যাবে would। এই যে দেখো একটা বাক্য বললো তারপর আরো একটা বাক্য বললো, তখন আমরা কি করি, he added that, he also said that, he further said that, তাই না, that they would cost 3000 টাকা। তাহলে মোটামুটি আমরা কি বুঝতে পেরেছি নাকি জিনিসটা অনেক কঠিন লাগছে, একটু কমেন্ট দেখি তো। হ্যাঁ তুমি লিখতে পারো, রেসপেক্টফুলি বলতে পারো, অথবা অ্যাড্রেসিং অ্যাজ স্যার এভাবেও কিন্তু আমরা বলতে পারি, কেমন, যেটা তোমার ভালো লাগে, দুইভাবেই বলা যায়। মোটামুটি ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি হুররা উই ওয়ান দ্য ম্যাচ, কোহলি কেন থাকে, কোহলির খেলা পড়ি, সাকিব। অবশ্য যা মনে হচ্ছে বিশ্বকাপ ভারতই জিতবে, যাই হোক না জিতুক, নতুন কেউ জিতুক, এক্সক্লেমেড জয় দ্যাট দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ।
ঠিক আছে, হয়ে গেল। হুম, অ্যালাস যেহেতু আছে তাহলে কি হবে? সরো, তাই না? অথবা গ্রিফ, এরকম কিছুই হবে। সরো দেখে সেভ। মে গড ব্লেস ইউ কি হবে? উইশ দ্যাট মে গড ব্লেস মি, তাই না? প্রেড টু গড, অথবা এখানে কিন্তু একটু কঠিন করে লিখা, দেখেছো? তোমার এত কঠিন করে লেখার কোনো দরকার নাই। তুমি লিখবা মাই মাদার উইশ দ্যাট মে আল্লাহ ব্লেস মি, কাহিনী এখানেই শেষ। ফর মাই ওয়েল বিং, এত ঝামেলা দরকার নাই। আচ্ছা, হুদা বলছে এক্সক্লেমের জায়গায় কি এক্সপ্রেস ব্যবহার করা যাবে? করা যাবে, কিন্তু কেন আমরা এক্সক্লেমটা বলি? এক্সপ্রেস মানে প্রকাশ করা, সেটা শান্তভাবেও বলা যায় যে বাহ বাংলাদেশ ম্যাচ জিতেছে, কিন্তু এক্সক্লেমেটরি মানে কি? এক্সক্লেম করে বলছি, এক্সক্লেমেটরি, বাংলাদেশ ম্যাচ জিতেছে। তাহলে শুধু এক্সপ্রেস লিখে বুঝা গেল সে কি আনন্দের সাথে বলেছে নাকি এমনি বলেছে? বুঝা গেল না। এই জন্য আমরা যদি এক্সক্লেম লিখি তাহলে ভালো হয়। গড মাইট ব্লেস, হ্যাঁ মাইট দিও, যেহেতু এটা পাস্টে আছে এখানে মেয়ে জায়গায়, মানে তবে কি এখানে মেয়ে লিখলেও ক্ষতি নাই, তবে মাইটও দিতে পারো। ওয়েল বিংটা কি বাক্যটা একটু চেঞ্জ করে লেখা, একটু অ্যাডভান্স টাইপের ইংলিশ, ওই ঝামেলা যাওয়ার কোনো দরকার নাই। তুমি সিম্পলি লিখে দিবা যে মাই মাদার প্রেড ফর মাই, প্রেড দ্যাট মে আল্লাহ ব্লেস মি, অর আল্লাহ মাইট ব্লেস মি, যেভাবে ভালো লাগে। তাহলে 6 নম্বর পোল কোয়েশ্চেন খুবই সিম্পল, সময় দেওয়ার দরকার নেই, আমরা শুরু করে দেই, আশা করি পারবা। She said to the man, does Suresh talk to him? যেহেতু said ছিল past, তাহলে অবশ্যই asks হবে না, asked হবে, বুঝে গেলাম। এখন does Suresh talk to him, এটা তো বাদ। প্রেজেন্ট হবে না, যেহেতু অতীতে ছিল তাহলে টক্স হবে না, এটাও বাদ। আর কোনটা কোনটা থাকে? ডিড টক তো হয় না, হওয়া হচ্ছে টকড, তাহলে সঠিক উত্তর হচ্ছে বি। 234, ভেরি গুড জব মহিব, ফারদিন। ফারদিন দুষ্টামি করলো, ভালোই করছে রেজাল্ট, ভেরি গুড জব। আবরার, মাইনো, ফাহি, তাজরিন, বর্ষা, প্রজ্ঞা, অনেকবার নামটা দেখতে পেলাম, ভেরি গুড। মাহি আর নূরে রুশনাল, সুন্দর সুন্দর নাম সবার। যাক, তাহলে সঠিক উত্তর হচ্ছে বি। এইবার আমরা কিছু ছোটখাটো রুলস দেখে ফেলি। আমরা কিন্তু ওই যে 5 রকমের বাক্য, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, সবগুলো দেখলাম। তারপর আমরা কিন্তু টেন্সের ব্যাপারটা দেখলাম, যে প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট হয়, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়, ফিউচার থাকলে উইল হয়ে যায় উড, সব দেখা হয়ে গেছে। তারপর শব্দগুলো যে চেঞ্জ হয়, হেন্স হয়ে যায় দেন্স, টুডে হয়ে যায় দ্যাট ডে, এগুলোও দেখে ফেললাম। এইবার আমরা মোটামুটি আমরা ন্যারেশন পুরোটাই মোটামুটি কভার হয়ে গেছে, লাস্টে কিছু রুলস দেখে নিব। চলো আমরা তাহলে একটু দেখি কি কি রুলস আছে। এগুলো পড়তে অনেক প্যারা লাগে তাই না? এখানে কি বলেছে বলি, একদম এটা পড়ার দরকার নেই, এখন এটা দেয়া আছে, পরে যদি তুমি কোনোদিন স্লাইডটা দেখো আর আমার কথাগুলো মাথায় না থাকে, যেন তুমি ধরতে পারো সেই জন্য। এখন এগুলো পড়ার কোনো দরকার নেই, মুখে শোনো। টিচার বললো তুমি পড়া বন্ধ করতে পারো, তুমি আবার কালকে শুরু করো। শুনলে খুব ভালো লাগে না, যা আজকে আর পড়তে হবে নাকি, শান্তি। হ্যাঁ, আমরা একটু পরে ক্লাসে শেষ করে দিব, শুধু অনেক শান্তি। তো এখানে এটাই বলেছে, যদি মাল্টিপল সেন্টেন্স ইউজ করে তখন আমরা দ্বিতীয় বাক্যটার ক্ষেত্রে কি বলতে পারি? অ্যাডেড দ্যাট বলতে পারি, অথবা ফার্দার বলতে পারি, অলসো বলতে পারি, এগেইন বলতে পারি, এটাই বলেছে। খুবই ইজি। এরপর আরেকটা রুল চলো দেখে ফেলি। ইয়েস নো যদি দেয়া থাকে তখন আমরা বলতে পারি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। অ্যাফার্মেটিভ মানে হলো হ্যাঁ বোধক, কেমন? চন্দন বলছে ক্ষমা চাইলে কি অবজেক্টিভ? একটা বাক্য বলিও তো, তাহলে বুঝতে পারবো। সাগর বলছে বিরাট সাকিবের থেকে বেটার। এখন ওইটা তো কম্পেয়ার করে লাভ নাই, তাই না? কম্পারিজনে অবশ্যই ভারত তো আমাদের থেকে অনেক স্ট্রং টিম, কিন্তু আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশকে সাপোর্ট করি, ওইভাবেই আর কি। তারপরে পার্সোনাল ওপিনিয়ন থাকবে। আচ্ছা, হ্যাঁ, আমরা যদি ইয়েস থাকে তাহলে আমরা দুইভাবেই লিখতে পারি। আই সেড ইয়েস কে লিখেছে আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, সুন্দর লাগে দেখতে। অথবা সরাসরি বলতে পারি আই সেড দ্যাট আই হ্যাড, দুইভাবেই লেখা যায়। ঠিক একইভাবে যদি নো থাকে তাহলে বলতে পারি আই রিপ্লাইড ইন দি নেগেটিভ। এই যে দেখো, ফাতেহা সেড নো, ফাতিহা রিপ্লাইড ইন দি নেগেটিভ। এই জিনিসগুলো নিয়ম তো, এগুলো একটু মনে রাখতে হবে, কেমন?
সো এখন এটাই কথা, তুমি যদি এইভাবে লিখো রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দি নেগেটিভ, সেই জিনিসটা পড়তে ভালো দেখায়, টিচারের কাছে ইমপ্রেশনটা ভালো হবে, এবং তিনি মার্কটা হয়তো একটু হলেও বেশি দিতে চাইবেন। আর ন্যারেশনে তো আর বেশি দিতে পারবেন না, দেখা যাবে প্যারাগ্রাফে 1 মার্ক বেশি দিয়ে দিবে, 2 মার্ক বেশি দিয়ে দিবে, তাই না? গুড, ঠিক আছে। অ্যাডেড দ্যাট না দিয়ে অ্যান্ড লিখলে হবে, হবে আব্দুস, কিন্তু এগুলো হচ্ছে একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। সো তুমি এভাবে না লিখলে মার্ক কাটবে তা না, কিন্তু লিখলে ভালো লাগবে। আর কি কি নিয়ম আছে চলো দেখি। এই যে একটু আগে ছিল যে স্যার বললে হয় রেসপেক্টফুলি, হ্যাঁ তুমি এইভাবে বলতে পারো, অথবা অ্যাড্রেসিং দ্য টিচার অ্যাজ স্যার এভাবেও বলতে পারো। ধরো যদি এরকম হয়, এই বোকা এদিকে আয়, এমন করে যদি বলে, তখন কি রেসপেক্টফুলি হলো? হলো না, আমরা বলবো অ্যাড্রেসিং অ্যাজ বোকা, তাই না? হি আস্কড মি টু গো দেয়ার। সুতরাং তোমাকে কিছু বলে যদি সম্বোধন করে ডাকে, তুমি সরাসরি লিখতে পারো অ্যাড্রেসিং অ্যাজ যেটা বলছে সেটা। আচ্ছা, চন্দন বলছে হি সেড টু মি আই এম সরি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তুমি বলবা হি সেড দ্যাট হি ওয়াজ সরি, কাহিনী শেষ। তোমার অপটেটিভ বা এসব করতে হবে না তো। অপটেটিভ তো হলো দোয়া টোয়া করার ক্ষেত্রে, যে আল্লাহ তোমাকে ভালো রাখুন কিংবা বাংলাদেশ বিশ্বকাপ জিতুক, সেগুলোর ক্ষেত্রে। কেমন? আচ্ছা, তাহলে বুঝতে পারলাম তো কি বলে সম্বোধন করেছে আমরা সরাসরি লিখতে পারি অ্যাড্রেসিং অ্যাজ, আর যদি শুধু স্যার বলে তাহলে রেসপেক্টফুলি বলতে পারি, যেভাবে ভালো লাগে। গুড বাই, গুড বাই এর ক্ষেত্রে কি হয়? বেইড হার, মানে উইশ করা বুঝায়। কেমন? এগুলো কিন্তু নিয়ম, এখানে ব্যাখ্যা ট্যাখ্যা এরকম নাই, জাস্ট মনে রাখতে হবে। কেমন? বিড মানে হলো উইশ করা, গুড বাই কে আমরা লিখি বিড, পাস্টে আছে তাই বেইড হয়ে গেল। ব্যাকেট দিয়ে কে বলছে তার নাম কি বুঝাইতে হবে নাকি না লিখলেও হবে? মারিয়া, না লিখলেও হবে, তবে দেখো বারবার হি আবার শি আবার হি আবার শি কনফিউজিং লাগে, এই জন্য লিখে দিলে ভালো হয়। থ্যাংক এর জায়গায় থ্যাংক লেখা যায়। বিড মানে কি? বিড মানে কিছু এটা উইশ করা। কেমন? So, আমি উইশ করলাম ভালো থেকো, সেজন্য বেইট হয়ে গেল। এইবার আরো একটা বোর্ড কোয়েশ্চেন দেখি। দেখতে পাচ্ছি প্রথমে বলেছে why are you loitering around here and there now, আরেকটা বাক্য মানে দুইটা প্রশ্ন করেছে, তাহলে দুইটা হলে কি হয়? সেকেন্ড সেন্টেন্সের ক্ষেত্রে asked, further asked, also asked, again asked এগুলো হয়। said the school teacher, তাহলে টিচার বলেছে, কাকে বলেছে? ছেলেটাকে বলেছে। the school teacher asked the boy why he, এই যে হি বললে কি টিচার না ছেলেটা বুঝাতে কিন্তু কনফিউজিং, তাই আমরা মেনশন করে দিলাম, তাই না? বয় বলে দিলাম বি। why he was loitering around, এখানে প্রেজেন্ট ছিল কিন্তু প্রশ্নটা ছিল পাস্টে, তাই এটা হয়ে গেল পাস্ট। why he was loitering here and there, then নাও হয়ে যায় দেন, আমরা শুরুতেই দেখেছি। আবার আরেকটা প্রশ্ন করলো, তাই হলো also asked him if he was in trouble। এবার ছেলেটা কি বললো? I am loitering because I have none to take care of me, মানে আমারে ভাই কেউ নাই দেখাশোনা করার জন্য, এই জন্য আমি বাদরামি করে বেড়াইতেছি, তাই না? take care of me। The boy replied that he was loitering because he had none to take care of him। বুঝে গেলাম। The school teacher said, do you feel hungry? The teacher asked him if he felt hungry। Yes, আমরা কি বলতে পারি? The boy replied in the affirmative, অথবা the boy replied that he was very hungry then। হয়ে গেল। লয়টার মানে হলো যে তোমার খায় দায় কাজ না থাকলে, অনেকে থাকে না রাস্তায় দাঁড়ায় থাকে, হাঁটাচলা করে, মানে বুঝে যে খায় দায় কোনো কাজ নেই ভাই, যে বাসায় যা, কিন্তু যায় না, দাঁড়ায় থাকে। থাকে না কিছু পোলাপাইন যে ক্ষুধায় কোনো কাজ নেই, মেয়েদের স্কুলের সামনে দাঁড়ায় থাকে, একটু দেয়ালের দেয়ালের মানে হেলান দিয়ে মানে বসে থাকে, এটা হলো লয়টারিং অ্যারাউন্ড। ঠিক আছে? প্যাসেজ ন্যারেশন আউলায় যে আমাদের যে বা ভয় পাওয়ার কিচ্ছু নাই। কেমন? একটু একটা রুল করেই তো হয়, এখানে প্রত্যেকটা তো রুল ধরে ধরেই হলো। এখানে ছিল নাউন, এখানে হয়ে গেল দেন, তারপর যেহেতু সেটটা ছিল পাস্টে, আরটা হয়ে গেল কি? ওয়াজ। সবগুলো কিন্তু নিয়ম ধরে ধরেই হচ্ছে, কঠিন কিচ্ছু নাই। সো তোমার যদি কনফিউজিং লাগে যে ভাইয়া আমার এতগুলো একসাথে করতে গেলে খুব প্যারা লাগে, শুরু থেকে আরেকবার দেখে নিবা। হয়তো তুমি ভুলে গেছো যে নাও হয়ে যায় দেন, হতেই পারে, লিস্টের শুরুতে দেওয়া আছে, একবার দেখে নিবা, তাই না? সুতরাং হয়ে যাবে। আবার এখানে ধরো যে প্রথমে একটা প্রশ্ন করলো, পরে আরেকটা প্রশ্ন করলো, তাই আমরা এখানে কি দিলাম? অলসো আস্কড হিম। অলসো না দিয়ে আমরা দিতে পারতাম ফার্দার আস্কড হিম, এগেইন আস্কড হিম, যেটা ভাল লাগে, কোনোটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। ঠিক আছে? যেটা তোমার ভালো লাগে সেটাই দিবা।
আরো কিছু নিয়ম দেখে ফেলি। ওই যে বেইট ছিল গুড মর্নিং এর ক্ষেত্রে, তাহলে আমরা ওই তো বেইটও দিতে পারি, উইশও দিতে পারি। ওয়ান্স এগেন যেটা ভাল লাগে সেটাই দিবা। কেমন? হি উইশড হার গুড নাইট অথবা হি বেইড হার গুড নাইট। তবে হ্যাঁ, বেইটটা সাধারণত গুড বাই ওইটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কেমন? সেটা আমরা মনে রাখবো। এখানেও বি আছে, এখানেও বি আছে। বিড মানে উইশ করা, উইশ মানে উইশ করা। গুড বাই এর ক্ষেত্রে আমরা বেড দিচ্ছি, আর গুড মর্নিং গুড নাইট সেগুলোর ক্ষেত্রে উইশ দিচ্ছি। হয়ে গেল। আর কি নিয়ম আছে? হ্যাঁ, এমন কখনো কখনো হতে পারে এখানে বলা নাই কে কাকে কোন কথাটা বলছে, বেশ কনফিউজিং, কিন্তু সেক্ষেত্রে আমাদের নিজেরাই পড়ে বুঝে নিতে হবে কোন বাক্যটা কে প্রশ্ন করলো। চলো দেখি। ইউ হ্যাভ সার্ভ মি আ গুড মিল, আমি বললাম কথাটা ওয়েটারকে। হাউ মাচ টু পে ইউ, আমি আবারও বললাম ওয়েটারকে। 450 টাকা, আমি আবারও বললাম যে এত টাকা দিলে চলবে। ফাইনালি সে বললো এনিথিং ইজ অল, স্যার আপনি যেটা দেবেন আমি তাতেই খুশি। তাই না? তাহলে চলো আমরা এই জিনিসটা দেখি। আই টোল্ড দ্য ওয়েটার দ্যাট হি হ্যাজ সার্ভ মি আ গুড মিল, এই বাক্যটা হলো। আমি আরো বললাম I also or I further I again asked him how much I should pay him, তারপর আমি আবারও জিজ্ঞেস করছি, তাহলে I further অথবা I again asked him if 450 টাকা would do। ঠিক আছে? তারপর ফাইনালি সে বলল he replied that anything was all right। বুঝতে পারলাম? অর্থাৎ নিজে পড়ে একটু আইডিয়া করতে হবে কোন কথাটা কে বলছে। কেমন? আস, সে, টেল এগুলো কি সেম? মোটামুটি সেম। একজন বলছে হি শি কে কি হি শি এটাকে এভাবে লেখা যায় কিনা, লেখা যায়, তবে সব টিচার এটা পছন্দ করবেন না। সুতরাং পরীক্ষার হলে তোমার এই ধরনের স্কুলে নেওয়ার দরকার নেই, তুমি এরকম ভেঙেই লিখবা, তাহলে ভালো লাগবে দেখতে। কেমন? আর সেই টেল অনেক ক্ষেত্রে একই, অনেক ক্ষেত্রে একই না, এটা একটু বুঝতে হবে। সাধারণত আমি কাকে বলছি, অবজেক্ট যদি মেনশন করা থাকে তাহলে টেল হয়, আর যদি অবজেক্ট না থাকে তাহলে সে হয়। যেমন হি সেড আই এম ফিলিং গ্রেট, কাকে বললে এটা কিন্তু উল্লেখ করা নেই, তখন কি হবে? হি সেড দ্যাট হি ওয়াজ ফিলিং গ্রেট। আর যদি বলে হি সেড টু মি আই এম ফিলিং গ্রেট, তাহলে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ফিলিং গ্রেট। সো আমরা এটা মাথায় রাখবো, অবজেক্ট দেয়া থাকলে সাধারণত সে টেল হয়ে যায়, অবজেক্ট দেয়া না থাকলে সেটা সেই থাকে সাধারণত। ওকে? সরি থাকলে কি হয়? সরি থাকলে কি হতে পারে? সরাসরি লিখতে পারে হি সেড দ্যাট হি ইজ ফিলিং সরি, তাহলেই হয়ে গেল। তাই না? একজন বলছে অল রাইট, আর অল রাইট এর মধ্যে পার্থক্য কি? আহামরি কোনো পার্থক্য নাই। কেমন? ঠিক আছে, চলো আমরা তাহলে সামনে আগাই। আর কোনটা আছে? এই যে আরো ঝামেলা, এর আগেরটা কি ছিল, কে কোন কথা বলছে বোঝা যায় না, এটাতে কে কে বলছে সেটাই মেনশন করা নাই। অনেক প্যারা হয়ে গেল না? প্যারার কিচ্ছু নাই, না থাকলে আমরা নিজেরা বানিয়ে নিব। আমরা তো কি করবো, স্পিকার লিসেনার বসিয়ে দিতে পারি। তুই কালকে খেলবি? হ্যাঁ কালকে খেলবো বিকাল বেলা। ডান। স্পিকার আস্ক দ্য লিসেনার ইফ হি, এই যে হি বলতে কি স্পিকার না লিসেনার বোঝা যাচ্ছে না, তাই আমরা মেনশন করে দিলাম যে যাকে বলছি লিসেনার খেলবে কিনা। টুমরো হয়ে গেল নেক্সট ডে। দ্য লিসেনার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এই যে ইয়েস বলেছে, এন্ড সেড দ্যাট হি, আমরা আবারও লিখে দিতে পারি লিসেনার হি উড প্লে দ্য নেক্সট আফটারনুন। বুঝতে পারলাম? খুবই সহজ জিনিস। আকাশ বলছে প্যারালেলিজম মানে কি? আমার মনে হয় যে লেলিজম এ হবে না ই হবে, ওই যে সমান্তরাল হলে ওইটা হওয়ার কথা না নাকি? তাই তো মনে হচ্ছে। যাক, তাহলে বুঝলাম যে আমাদের যদি কে বলছে কাকে বলছে দেয়া নাও থাকে, আমরা স্পিকার লিসেনার অ্যাড করে নিতে পারি। সারিয়া বলছে এত নিয়ম দিয়া কি লাভ, যেটা শুনতে ভালো লাগে হেডেই লিখবো। লিখিও, তুমি পারলেই তো হইলো, সমস্যা তো নাই কিছু। দেখি 7 নম্বর পোল কোয়েশ্চেন, শাহরিয়াকে টপ 10-এ দেখতে চাই, ও তো অনেক পারে, দেখা যাক এইবার হয়তো আসলে পেরে যাবে। সেটাই বললাম, পারলে কোনো ক্ষতি নাই। আয় হ্যাঁ, খাইছে খাইছে খাইছে, উত্তর তো দেখা ফেলছে, তাহলে তার পোল দিয়ে লাভ নাই। যাক, এই পোলটা লঞ্চ, আচ্ছা তোমরা তো দিয়ে ফেলছো, থাক দাও, দেখি শাহরিয়া যদি উত্তর দেখো প্রথম 10-এ থাকতে পারে, খারাপ কি? মাই ফাদার সেড টু মি প্লিজ গো টু দ্য শপ, তাহলে প্লিজ বললো, তাহলে বাবা তো অবশ্যই রিকোয়েস্ট করেছে। তাহলে টোল বাদ, আজটা হয়তো দিলাম না, এই দুটোর একটা হবে। টোল মি গোয়িং টু দ্য শপ, না গোয়িং কেমনে হয়, তাহলে টু গো টু দ্য শপ, তাই না? স্যার ওরা কিন্তু উত্তর দেখে আগে আগেই লিখে ফেলেছে, তো সেক্ষেত্রে কিছু করার নাই। বাট হ্যাঁ, বুঝতে পারলাম আমরা।
সময় কেন শেষ হয় না? 30 সেকেন্ড এখনো শেষ হয় নাই। হায় হায় হায়। বাট বুঝতে পারলাম তো কেন হলো এটা। প্লিজ আছে তাই রিকোয়েস্ট দিয়েছি আমরা। প্লিজ না থাকলে আমরা দিতাম আস্ট। 364, হ্যাঁ এই তো মাশাআল্লাহ। সোনার বাংলাদেশ, এটাতে সবাই আমরা ভালো করেছি। মিথিলাস অ্যাডিকশন হয়েছে প্রথম, অসাধারণ নাম। শাহরিয়ার হয়েছে দ্বিতীয়। আরে বাবা খাইস। কেয়া, মেধা, জারিফ, রিয়া, ইফতেখার, তাহা, ঈশা, দিনা, এটা তো সবাই 10-এ 10, সুতরাং বলার কিছু নেই। চলো তাহলে আর কি আছে। এইবার লাস্টে আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, অবশ্যই অবশ্যই এটা সলভ করে গ্রুপে পোস্ট করবেন। যথেষ্ট কঠিন মনে হচ্ছে, তবে কঠিন কিছু নাই। স্ক্রিনশট নিয়ে রাখো, করতে গেলে দেখবা জিনিসটা অনেক ইজি। ওকে, পারবা কিন্তু, সবাই পারবা। স্ক্রিনশট ডান। আকাশ বলছে পোস্ট করব না। আকাশ পোস্ট করবে না শুনে দুঃখে, কষ্টে, ব্যথায় আমার বুকটা খান খান হয়ে গেল। আমার মনটা আর খারাপ করবে না, বাকিরা পোস্ট করে দিও। হ্যাঁ ঠিক আছে, তাইলেই হবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। এই যে বলছি প্র্যাকটিস বুকলেটটা তোমরা কিন্তু ক্লাসের পরপরই পেয়ে যাবে তোমাদের অ্যাপে, এই ক্লাসে ঠিক নিচে। সুতরাং এখনই যে পড়তে হবে তা না, আমার পড়তে কারো ইচ্ছা করবে না, মাত্র ক্লাস করলাম, এখন আবার কি পড়বো দ্যাট। বাট কালকে তো ছুটি, পরশু তো ছুটি, তখন সুযোগ পেলে একটু অল্প করে পড়ে নিও, তাইলেই হবে। ওকে, ইফতেখার যেভাবে বলছে হ্যাঁ এভাবেও লেখা যায়, ঠিকই আছে, কোনো সমস্যা নাই। আর লাস্টে এটাই বলতে চাই, পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার, পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারবেই না, পারো কি না পারো করে যত নাবার, একবার না পারিলে দেখো শতবার, শতবার দেখা লাগবে না, জাস্ট একবার দেখিও পিপিটিটা শুরু থেকে শেষ পর্যন্ত। প্র্যাকটিস বুকলেটটা আল্লাহর দোহাই লাগে একবার একটু পড়ো, ইনশাল্লাহ সবই পারবা। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর অ্যাটেন্ডিং টুডেস ক্লাস। সবাই ভালো থেকো, আর বেশি বেশি করে কোনো প্রশ্ন টশ্ন তাহলে গ্রুপে পোস্ট করবা, ক্লাস কেমন লাগলো সেগুলো নিয়ে গ্রুপে পোস্ট করবা, বুঝছো? সবাই ভালো থেকো, দোয়া রইলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।